শীতের আমেজ কাটিয়ে বসন্তের হাওয়া বইতে শুরু করেছে চারিপাশে। আমি ভূমি, বয়সটা 17 ছুঁয়েছে। এবার ক্লাস 11-এ পড়ি। আমাদের জগৎটা বড্ড ছোট, কিন্তু আনন্দে ভরপুর। আমরা 5 বান্ধবী, আমি, মেঘা, প্রিয়া, পায়েল আর পূজা। এর মধ্যে মেঘা হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছায়ার মতো। আমাদের বাড়ি একদম পাশাপাশি। সেই ছোট্টবেলা থেকে হামাগুড়ি দেওয়া, ধুলোবালি মাখা, লুকোচুরি খেলা থেকে শুরু করে একসাথে বড় হয়ে ওঠা। আমাদের সুখ দুঃখ সব এক সুতোয় বাঁধা। তারপর ক্লাস 9-এ যখন উঠলাম, তখন আমাদের গ্রুপে যোগ দিল প্রিয়া, পায়েল আর পূজা। ব্যাস 4 জন থেকে আমরা 5 জন হয়ে গেলাম। এখন স্কুলে আমরা 5 জন মানিয়ে একটা আস্ত ঝড়। ক্লাসের শেষ বেঞ্চে হোক কিংবা টিফিন পিরিয়ডে, সব সময় আমরা একসাথেই বসি। গল্প, আড্ডা আর দুষ্টুমিতে আমাদের টেক্কা দেওয়ার মতো স্কুলে কেউ নেই। আমাদের মধ্যে আমি, অর্থাৎ ভূমি, একটু বেশি চঞ্চল প্রকৃতির। সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো আর অনর্গল কথা বলা আমার স্বভাব। তবে চঞ্চল হলে কি হবে, মনের দিক থেকে আমি বড্ড সরল। কেউ একটু বিপদে পড়লে নিজের সবটুকু দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করি, আর মানুষের সাথে মিশিয়ে সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারি। এটাই হয়তো আমার প্লাস পয়েন্ট। গায়ের রঙটা আমার একটু শ্যামলা, লম্বায় 5 ফুট 3 ইঞ্চি, পিঠ ছাড়িয়ে কোমর সমান ঘন কালো চুল। অনেকেই বলে আমার মুখে নাকি একটা আলাদা রকমের মায়া আছে, যা দেখলে সহজে চোখ ফেরানো যায় না। সরস্বতী পূজার ঠিক আগের দিন বিকেলে আমরা 5 জন যথারীতি একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আগামীকাল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তাই উত্তেজনাটা একটু বেশি। আচ্ছা শোন, কাল তো সরস্বতী পুজো, তোরা সবাই কিন্তু শাড়ি পরবি, একদম মাস্ট কিন্তু। হ্যাঁ, কোনো বাহানা শুনবো না বলে দিলাম। শাড়ি তো পরবো রে পাগলি, কিন্তু শুধু শাড়ি পরলেই হবে? হাতে মেহেন্দি না করলে কি সরস্বতী পুজোর সাজ পূর্ণ হয়? মেহেন্দিও তো করতে হবে। ধুর বোকা, ওটার জন্য এত চিন্তা কিসের? তোরা শুধু হাত দুটো নিয়ে আমার কাছে চলে আসিস, আমিই সুন্দর করে মেহেন্দি করে দেবো তোদের। এখন আর দেরি করিস না, চল সবাই মিলে আগে একটু শপিং করে আসি। পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা বাকি আছে এখনো। হ্যাঁ, চল চল, একদম ঠিক বলেছিস, লেটস গো। পূজার সকাল এবং স্কুলের অঞ্জলি। পরের দিন সকালে চারিপাশে ঢাকের আওয়াজ আর মাইকে ভেসে আসা সরস্বতী মহাভাগে মন্ত্রে ঘুম ভাঙল। প্ল্যান অনুযায়ী আমরা 5 বান্ধবী সবাই সকাল সকাল আমাদের বাড়িতে এসে রেডি হতে লাগলাম। আজ আমাদের ড্রেস কোড ছিল লাল হলুদ শাড়ি। আমরা সবাই লাল পেরে হলুদ শাড়ি পরেছি। মেঘা, প্রিয়া, পায়েল আর পূজা আয়নার সামনে দাঁড়িয়ে বেশ মন দিয়ে একটু মেকআপ করছিল। ফাউন্ডেশন, আইলাইনার, কত কি। কিন্তু আমি ওসব একদম পছন্দ করি না। আমার মনে হয় ওসব মাখলে মুখটা কেমন যেন ভারী ভারী লাগে। তাই আমি নিজের চেনা সাজেই সাজলাম। চোখে সামান্য একটু কালো কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে একটা ছোট্ট কালো টিপ, গলায় মায়ের দেওয়া সরু চেনের সাথে কান দুটো ছোট্ট দুল। ব্যাস, এইটুকুর মধ্যেই আয়নায় নিজেকে দেখে আমার বেশ ভালোই লাগছিল। সাজগোজ শেষ করে আমরা সবাই একসাথে হাসতে হাসতে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই তাকিয়ে দেখছিল আমাদের 5 জনকে। স্কুলে গিয়ে সব বন্ধু বান্ধবীদের সাথে দেখা হলো, গল্প হলো, ছবি তোলা হলো। তারপর সবাই মিলে একসাথে লাইনে দাঁড়িয়ে সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। মনের মধ্যে কেমন একটা পবিত্র আনন্দ কাজ করছিল তখন। অঞ্জলি দেওয়া শেষ করে আমরা যখন স্কুলের মাঠের এক কোণে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছিলাম, তখনই ঘটল ঘটনা। প্রিয়া আর পায়েল তখন দূরে কারোর সাথে কথা বলছিল, আর আমার পাশে মেঘা দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটি ছেলে কোথা থেকে যেন এসে আমার একদম সামনে দাঁড়ালো। ছেলেটির পরনে ছিল পাঞ্জাবি, চোখে চশমা। সে সোজা আমার চোখের দিকে তাকিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে কথা বলা শুরু করলো। হাই, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আরে, আমি তোমার থেকে মাত্র 1 বছরের বড়, কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। আর আমাকে তো আপনি করে বলছো কেন? তুমি করেই বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আর আপনি বলবো না। আচ্ছা, একটা কথা বলবো তোমাকে।
কিছু মনে করবে না তো? বলো। মানে বলো, কি কথা? আহ, আসলে আজকে শাড়িতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। আর যদি কিছু মনে না করো, তোমার ফোন নাম্বারটা পেতে পারি? মানে একটু চেনা পরিচিত হওয়ার জন্য আর কি। ও ওহ, আই এম সরি। আমি তো কোনো ফোন ব্যবহার করি না, আমার কাছে কোনো মোবাইল নেই। আমার এই কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা মেঘা, পিয়ার, পূজা একে অপরের দিকে তাকিয়ে মুখ চেপে মুচকি মুচকি হাসতে লাগলো। ওদের হাসি দেখে আমার লজ্জা আরো বেড়ে গেল। ধুর, তুমি নির্ঘাত মিথ্যে বলছো। এই যুগে এসে তোমার মতো একটা মেয়ে ফোন ব্যবহার করে না, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? আমি সত্যি বলছি, আমার কাছে কোনো ফোন নেই। আর প্লিজ, তুমি এখান থেকে চলে যাও। আমাদের বাড়ির লোকজন সব এই আশেপাশেই আছে। কেউ যদি এইভাবে আমাদের কথা বলতে দেখে ফেলে, তবে আমাকে বাড়িতে গিয়ে খুব বকবে। প্লিজ যাও। ছেলেটি আর কথা না বাড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ছেলেটি চলে যাওয়ার পর আমরা আর ওখানে দাঁড়ালাম না। একটু পা চালিয়ে স্কুলের ঠিক পাশে যে মিষ্টির দোকান আছে আর কোল্ড ড্রিঙ্কসের দোকান, সেদিকে চলে গেলাম। কিন্তু সেখানে পা রাখতেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। দোকানের সামনে দাঁড়িয়ে আছে সৌরভদা, আমার কাকুর ছেলে, অর্থাৎ আমার আপন খুড়তুতো ভাই। দাদা আমাকে দেখেই বেশ গম্ভীর মুখে এগিয়ে এলো। কিরে ভাষা, ওখানে দাঁড়িয়ে ওই ছেলের সাথে অত কি কথা হচ্ছিল তোর? কে ছিল ওটা? কোন ছেলে? দাদা, আমি তো কারোর সাথে কথা বলিনি। আমরা তো জাস্ট আসছিলাম। একদম বানি মানে গল্প বলবে না আমার সামনে। এই মাত্র আমি নিজের চোখে দেখলাম তুই একটা ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস, আর তোর বান্ধবীরা হাসছে। সত্যি করে বলতো ওটা কে ছিল? না হলে কিন্তু আমি আজই বাড়ি গিয়ে কাকিমণি আর কাকুকে সব বলে দেবো। না 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 দাদা, প্লিজ বাড়িতে কিছু বলিস না। আমি ওই ছেলেটাকে চিনিই না। ও হঠাৎ এসে আমার নাম জিজ্ঞেস করছিল আর আমার ফোন নাম্বার চাচ্ছিল। আমি ওকে বলে দিয়েছি যে আমি ফোন ব্যবহার করি না, আর ওখান থেকে চলে যেতে বলেছি। সত্যি বলছি দাদা, এর বাইরে আর কিচ্ছু হয়নি। ঠিক আছে, শান্ত হ। আমি বাড়িতে কিছু বলছি না। তবে শোন, অচেনা অজানা কোনো ছেলের সাথে রাস্তায় বা স্কুলে এভাবে আর কখনো কথা বলবি না। যুগটা ভালো না। হ্যাঁ দাদা, ঠিক আছে, আর কারোর সাথেই কথা বলবো না। এই বলে আমি যেই বান্ধবীর দিকে পা বাড়িয়ে চলে আসতে যাব, তখনই দাদা পেছন থেকে আবার ডেকে উঠল। এবং হ্যাঁ দাদা, বল, কি হলো? তোরা কি এখন বিশেষ কোথাও যাচ্ছিস, নাকি এখানে আছিস? কেন বলতো? বিশেষ কোথাও তো যাওয়ার প্ল্যান নেই, জাস্ট ঘুরবো একটু। কেন, কি হয়েছে? আরে কিছু না, তোরা সবাই এত সুন্দর করে সেজেছিস আজ। হ্যাঁ চল, সবাই মিলে একসাথে আবার এই নতুন ফোনে কয়েকটা ভালো করে ফটো তুলি, স্মৃতি হয়ে থাকবে। আমরা 5 বান্ধবী দাদার মুখে এই কথা শুনে ভীষণ খুশি হয়ে গেলাম। আমাদের নিজেদের কাছে তো ভালো ফোন ছিল না, তাই দাদার ফোনে ছবি তোলার সুযোগ পেয়ে আমরা সবাই একযোগে বলে উঠলাম, চলো চলো জলদি চলো। দাদা আমাদের সবার বেশ কিছু গ্রুপ ফটো তুলে দিল। বান্ধবীরা যখন একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে ছবিগুলো দেখছিল, তখন দাদা হঠাৎ আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গেল। দাদার মুখের ভাবটা কেমন যেন রহস্যময় লাগছিল। ভূমি, তোকে না একটা ভীষণ জরুরি কথা বলে আছে, কাউকে বলবি না তো? কি কথা দাদা, এত লুকিয়ে বলছিস কেন? কি হয়েছে? আসলে আমার একটা খুব ভালো বন্ধু আছে, নাম দীপ। ও তোকে ভীষণ পছন্দ করে। মানে, ও আমাকে চিনল কোত্থেকে? ওই যে কদিন আগে আমার ফোনে তোর একটা ছবি দেখেছিল, ব্যাস ওই একটা ছবি দেখিয়ে ও তোর প্রেমে পড়ে গেছে। তোকে মন থেকে ভালোবেসে ফেলেছ ও। তুই কি যা তা বলছিস দাদা? আমি তো তাকে কোনোদিন চোখেও দেখিনি, আর তুইও তো কোনোদিন তোর এই বন্ধুর কথা আমার কাছে বলিসনি। তাহলে হঠাৎ এসব কি? তুই দেখিসনি তো কি হয়েছে, ও তো তোকে চেনে। ও সব সময় আমার কাছ থেকে তোর খবর নেয়।
তুই কখন স্কুলে যাচ্ছিস, কি করিস, অন্য কারোর সাথে কথা বলিস কি না, সব। আজকে তো সরস্বতী পূজা, তাই ও খুব করে তোর একটা আজকে ছবি চাইলো আমার কাছে। সেই জন্যই তোকে ডেকে সবটা খুলে বললাম। ছেলেটা কিন্তু সত্যি খুব ভালো রে, মনটা খুব পরিষ্কার। তুই একটু ভেবে দেখতে পারিস কিন্তু। দাদার মুখে একটা অচেনা ছেলের মুখে নিজের প্রশংসা আর ভালোবাসার কথা শুনে আমার সারা শরীর কেমন যেন শিউরে উঠল। লজ্জায় আমার কান মাথা ঝাঁঝা করতে লাগলো, গালের উপর লাল আভা ফুটে উঠল। আমি আর কোনো উত্তর না দিয়ে জাস্ট মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। দাদা আমার অবস্থা দেখে মুচকি হাসলো। তারপর আবার সবাই মিলে দাদার ফোনে অনেকগুলো হাসি মুখের ফটো তুললাম। কিন্তু তখন আমার মনের ভেতর অন্য একটা ঝড় শুরু হয়ে গেছে। দীপ নামটা কেমন যেন মনের কোণে গেঁথে গেল। সরস্বতী পূজার পর অনেকগুলো দিন কেটে গেল। দেখতে দেখতে মাস পেরিয়ে গেল। দাদা নিজের পড়াশোনার জন্য কলকাতার কলেজে চলে গেল। দাদার যাওয়ার পর দীপের সেই বিষয়টা নিয়ে দাদার সাথে বা অন্য কারোর সাথে আমার আর কোনো কথাই হয়নি। আমিও স্কুলের পড়াশোনা আর বান্ধবীদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মনে মনে ভেবেছিলাম ওটা হয়তো একটা সাময়িক ভালো লাগা ছিল, চ্যাপ্টার ক্লোজড। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন বিকেলবেলা মা রান্নাঘরে রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন, আর আমি ঘরের বারান্দায় বসে বই নিয়ে পাতা উল্টাচ্ছিলাম। এমন সময় ঘরের ফোনটা বেজে উঠল। ওপাশ থেকে দাদা ফোন করেছে। মা ফোনটা ধরে একটু কথা বলে আমাকে ডেকে বললেন, ভূমি, নে তোর দাদা ফোন করেছে, তোর সাথে কি যেন কথা বলবে। হ্যাঁ দাদা বল, কি খবর তোর? কলেজ কেমন চলছে? আচ্ছা, ওসব পরে হবে। তুই এখন কি করছিস? এই তো বিকেলবেলা বারান্দায় বসে একটু পড়াশোনা করছি। কেন রে? তুই এক কাজ কর, ফোনটা নিয়ে এখনই ঘরের ভেতরে যা তো, যেখানে কেউ নেই। কেন দাদা, হঠাৎ ঘরে যাব কেন? এখানে বসেই তো কথা বলছি। তোকে যেতে বললাম না? যা না, খুব দরকার আছে। বেশি প্রশ্ন করিস না তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাবারে বাবা। আমি ফোনটা হাতে নিয়ে ঘরের দিকে পা বাড়াতেই রান্নাঘর থেকে মা মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কি রে ভূমি, কোথায় যাচ্ছিস ফোনটা নিয়ে? মা দাদা বললো ওর নাকি কি একটা বইয়ের দরকার, ঘরে যেতে বলছে। মা সরল বিশ্বাসে বললেন, আচ্ছা ঠিক আছে, যা দেখে বলো কি। আমি চটপট ভেতরের ঘরে ঢুকে দরজাটা হালকা করে ভেজিয়ে দিলাম। বুকের ভেতরটা কেন জানি অজানা আশঙ্কায় কাঁপছিল। হ্যাঁ দাদা, ঘরে চলে এসেছি। এবার বল কি হয়েছে? এত সিক্রেট কেন সবকিছু? এবার শোন, নে একজনের সাথে কথা বল। কার সাথে? কথা বলেই দেখ না। এক সেকেন্ডের নীরবতা। ওপাশ থেকে একটা গভীর শান্ত এবং অচেনা পুরুষের গলার আওয়াজ ভেসে এলো। তাই আওয়াজটা শোনা মাত্রই আমার হাত পা কেমন যেন কাঁপতে শুরু করলো। হ্যালো। হ্যাঁ হ্যালো। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তুমি কি আমাকে খুব ভয় পাচ্ছ? তোমার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি কাঁপছো। না তো, ভয় পাবো কেন? আচ্ছা, তুমি কি আমাকে চেনো? মানে তোমার দাদা সৌরভ কি আমার ব্যাপারে তোমাকে কিছু বলেছে আগে? বলেছে, সরস্বতী পূজার দিন বলেছিল। ও, তা দাদা বলার পর তুমি কি ভাবলে আমার ব্যাপারে? মানে তোমার মতামত কি? আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। লজ্জায়, ভয়ে আর এক অদ্ভুত অনুভূতিতে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আমি চুপ করে আছি দেখে ওপাশ থেকে ছেলেটি আবার বলতে শুরু করলো, আমার নাম্বারটা তুমি নিয়ে নাও। যখন সময় হবে তখন ফোন করবে। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো।
আমার মাথা তখন একদম কাজ করছিল না। অত শত না ভেবে লজ্জার চোটে আমি কোনো কিছু না বলেই ফোনটা কেটে দিলাম। বুকটা তখন খামারের হাঁপড়ের মতো ওঠানামা করছে। কিছুক্ষণ পর দাদা আবার ফোন করে দীপের পার্সোনাল মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে দিল। আমি নম্বরটা লিখে লুকিয়ে রাখলাম। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। স্কুলের পড়াশোনা আর পরীক্ষার চাপে ওই নম্বরের কথা আর আমার মনেই নেই। বেশ কিছুদিন পর হঠাৎ একদিন দাদা কলেজ থেকে ছুটিতে ঘরে আসলো। আমি তখন স্কুলেই ছিলাম। বাড়িতে এসে বিকেলে দাদা সুযোগ বুঝে আমাকে একটু আড়ালে ডেকে নিল। তোকে যে ফোন করতে বললো, তুই ফোন কেন করলি না? ও প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে, কেন করিস না ফোন? আমি বললাম পরে ফোন করব, বাড়িতে সব সময় মা বাবা থাকে, ফোন করার সুযোগ কোথায় বলো? দাদা আর কিচ্ছু বলল না। তারপর একদিন স্কুল থেকে এসে দেখি মা বাবা ঘরে নেই, ফোনটাও রেখে গেছে। ঘর পুরো ফাঁকা। আমার মনের ভেতর হঠাৎ করেই দীপের মুখটা ভেসে উঠল। আমি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে নম্বরটা নিয়ে ফোন করলাম। ওপাশে রিং হচ্ছে। একসময় কলটা ধরল। হ্যালো, কে বলছেন? হ্যালো। কে? নামটা বলো প্লিজ। আমি একদম চুপ, ভয় আর কিছু বলতেই পারছি না। কথা বলবে না? আরে কথা না বললে ফোন করেছো কেন? হ্যালো। হুম। বাবা রে বাবা, ফোন করতে বলেছি কবে আর একটা কল করতে এত সময় লাগে? আরে আমি তো অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেলাম। এত নিষ্ঠুর কেউ হয়? দীপের ওই কথা বলার ধরনটা এত সুন্দর আর মজার ছিল যে আমি আর নিজের হাসি চেপে রাখতে পারলাম না। আমি ফিক করে হেসে দিলাম। হাসছো তো? হাসো হাসো, তোমারই তো সময়। আমার কষ্ট আর কেউ বুঝলো না, শুধু সৌরভই জানে আমি কতটা অপেক্ষায় ছিলাম। সেদিন আর বেশি কথা হলো না, টুকটাক কথা বলেই রেখে দিলাম। আর ফোনটা রাখার আগে আমি ওকে একটু সতর্ক করে দিলাম। শোনো, একটা কথা বলে রাখছি, আমি না ফোন করলে ফোন করবে না। ফোন বাবার কাছে থাকে, ধরা পড়লে খুব বকবে। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি নিজের থেকে কোনো দিনও ফোন করব না, শুধু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। ভালো থেকো। মাঝে 2-3 দিন কেটে গেল, আমি চাইলেও আর ফোন করতে পারিনি। আজ রবিবার, সকাল থেকে সবাই বাড়িতে আছে। ছুটির দিন হওয়ায় বাবা মা দুজনেই ঘরে। কিন্তু অদ্ভুতভাবে সকাল থেকে বারবার দীপের কথা মনে পড়ছে আমার। একটু ফোন করতে মন চাইছে, কিন্তু সবাই বাড়িতে, কি করে কথা বলি? মনটা ভেতর থেকে বড্ড ছটফট করছিল ওর সাথে একটু কথা বলার জন্য। কিন্তু ভাগ্য বোধহয় সেদিন আমার সহায় ছিল। সুযোগটা এলো বিকেলবেলাতে। কেউ বাড়িতে নেই। বাবা মা বিশেষ কাজে একটু বাইরে যাওয়া গেছে। বাড়ি ফাঁকাই বলতে গেলে। আমি আবার ফোন করলাম। হ্যালো দীপ। হ্যাঁ বলো, কেমন আছো? আমি তো ভাবলাম আজ রবিবার, আজ বোধহয় আর তোমার দেখাই পাবো না। সবাই একটু বাইরে গেছে, তাই জলদি জলদি ফোন করলাম। তুমি কি করছো? আমি তোমার কথাই ভাবছিলাম। সত্যি বলছি, আমি জানতাম যে আজকে তুমি ফোন করবেই করবে। সেদিন বিকেলে আমরা প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে কথা বললাম। দীপ নিজের কলেজের গল্প বলল, আর আমি আমার স্কুলের বান্ধবীদের দুষ্টুমির কথা বললাম। ও যখন কথা বলছিল আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে ভাসছি। ও আমাকে কত নামে ডাকছিল, পাগলি, বোকা মেয়ে। ওর প্রতিটি কথা এক অদ্ভুত অধিকার আর ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। আমিও আস্তে আস্তে ওর মায়ে জড়িয়ে পড়ছিলাম। কিন্তু আমি তখনও জানতাম না, এই সুন্দর বিকেলের পরেই আমার জীবনে এক ঘন অন্ধকার নেমে আসতে চলেছে, যা আমার পুরো জগৎটাকে তছনছ করে দেবে।